দেখ এখন 12 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা আমি পড়ছি, পেজ নাম্বার 110, ইলাস্ট্রেশন 12। কি বলেছে? A, B and C are partners in a firm sharing profit and losses in the ratio of 3:2:1. A, B, C তিনজন মিলে বিজনেস করতে, তাদের রেশিও ছিল 3:2:1. দেয়ার ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে 31 মার্চ 2019 was as follows. ব্যালেন্স শিটটা দেখতে পাচ্ছি, আশা করি যেমন ব্যালেন্স শিট থাকে নরমাল সেরকম ব্যালেন্স শিট দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্স শিটের নিচে কি বলেছে? পার্টনার্স ডিসাইডেড দ্যাট দে উড শেয়ার প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 1:1:1. মানে আগে রেশিও ছিল 3:2:1, এখন রেশিও কত হয়েছে? 1:1:1 উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল। তার মানে এখানে আমার ব্যালেন্স শিট দিয়েছে কবে? 31 মার্চ 2019। যেই দিন ব্যালেন্স শিট দিয়েছে সেই দিন পর্যন্ত তাদের রেশিও ছিল 3:2:1। ওরা ঠিক করেছে ওদের রেশিওটা চেঞ্জ করতে চায়, কত? 1:1:1, ঠিক আছে? কোন দিন থেকে চেঞ্জ করতে চায়? তার পরের দিন, যেদিন ব্যালেন্স শিট দিয়ে তার পরের দিন থেকে রেশিও চেঞ্জ করতে চায়, এই বলেছে। এইবার আমরা যে চ্যাপ্টারটা করছিলাম, এই চ্যাপ্টারের নাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ আ পার্টনারশিপ ফার্ম। যদি কোনো কারণে রেশিও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তাহলে পুরো ব্যালেন্স শিট চেঞ্জ হয়ে যায়। রেশিও যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তার মানে আমার যে ব্যালেন্স শিটে যত কিছু আছে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখানে এটাই বলেছে, এই রেশিও চেঞ্জ হওয়ার ফলে কি কি ঘটনা ঘটেছে। রেশিও চেঞ্জের ফলে আগে ধর তিনজন পার্টনার ছিল এ, বি, সি, ওদের বিজনেসে নিশ্চয়ই অনেক অ্যাসেট ছিল, লাইবিলিটি ছিল। যেই যখনই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাসেট লাইবিলিটি ভ্যালুয়েশন করতে হয়, আর এই অ্যাসেট লাইবিলিটি ভ্যালুয়েশন করাটাকেই বলা হয় রিভ্যালুয়েশন, ঠিক আছে? এক একটা করে আইটেম পড়ছি, আগে তো রিভ্যালুয়েশন বুঝিয়েছি। 1 নম্বর বলেছে স্টকের ভ্যালু 10% কমে গেছে। 2 নম্বর বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি ভ্যালু 10% বেড়ে গেছে। ফার্নিচারের ভ্যালু এখন দাঁড়িয়েছে 35,000 টাকা। বিল্ডিং কমে গেছে কত? বিল্ডিং ডেপ্রিসিয়েটেড হয়েছে 5%। প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 5%। কেইটার অফ ₹1500 ইজ নট লাইকলি টু ক্লেম হিজ মানি এন্ড ইজ টু বি রিটার্ন। মানে কেইটারসকে 1,500 টাকা পেমেন্ট করতে হবে না। আর 500 টাকা ইলেকট্রিক বিল এখনো মানে প্রোভাইড করতে বলে, ইলেকট্রিক বিল পেমেন্ট করিনি এখনো। আর ইনভেস্টমেন্ট বলেছে 2200 টাকা, ঠিক আছে, যেটা দেখাতে বলেছে, বইতে দেখানো নেই। আমাকে কি করতে বলেছে? জার্নাল করতে বলেছে, রিভ্যালুয়েশন করতে বলেছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ পার্টনার্স আর রিভাইজ ভ্যালুয়েশন করতে বলেছে। দেখ প্রথমে আমরা জার্নাল করছি, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক জার্নাল করছি, ঠিক আছে? তো এটা যে বেসিক জিনিস, আজকে যদি আমি এই চ্যাপ্টারগুলো ভালো করে শিখে রাখতে পারি, এরপরের চ্যাপ্টারগুলো করতে খুব ইজি হবে, মানে আর কোনো টাফ লাগবেই না। আসল কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা শেখা। তাহলে প্রথমে জার্নাল করছি আমরা, ঠিক আছে? তাহলে কি বলছি? হ্যাঁ, 12 নম্বর অঙ্ক জার্নাল করছি। জানিস তো জার্নাল কি লিখতে হয়? প্রথমে লিখ ডাক কাট সবাই জার্নালে। ইন দা বুকস অফ ABC, তার নিচে লিখো জার্নাল, ঠিক আছে? অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্ক, বারবার বলছি, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারটা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর আমি 3টে ভিডিও দিয়েছিলাম। প্রথম ভিডিওটা স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও শিখিয়েছিলাম। পরের ক্লাসটাই করেছিলাম গুডউইল ট্রিটমেন্ট, তাই তো? মানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর গুডউইল ট্রিটমেন্ট করেছিলাম, এবং 3 নম্বর ক্লাসে করেছিলাম রিভ্যালুয়েশন। ওই রিভ্যালুয়েশন ক্লাসটা করা থাকলে এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? তো এক একটা করে বলছি, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো আর জার্নাল করবো। দেখ তোরাও বলতে পারবি, দ্য ভ্যালু অফ স্টক ইজ রিডিউসড বাই 10%। ভ্যালু অফ স্টক ইজ রিডিউসড বাই 10%। স্টকের ভ্যালু 10% কমে গেছে। যারা জানিস না ভালো করে শুনে নে, ঠিক আছে? স্টকের ভ্যালু 10% কমে গেছে। এবার স্টক আমাদের কি? স্টক হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে? স্টক হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? দেখ, এই জার্নাল করার নিয়মটা জেনে রাখ, এখানে যেটা কাজে লাগবে। অ্যাসেট, এখানে দেখাচ্ছি অ্যাসেট আর এক্সপেন্সেস, এই দুটোকে বাড়াতে গেলে ডেবিট করব, এই দুটোকে কমাতে গেলে ক্রেডিট করব, ঠিক আছে? আর হচ্ছে লায়াবিলিটি, রেভিনিউ আর ক্যাপিটাল,
এইগুলোকে বাড়াতে গেলে ক্রেডিট করব আর কমাতে গেলে ডেবিট করব, আর কিছু না। শুধু এইটুকু জানলেই আমার জার্নাল হয়ে যায়, আর কিছু জানতে হবে। এইটুকু জানলেই জার্নাল শেষ। এটা লিখেও ছিলাম ভিডিওতে যখন করাচ্ছিলাম। বলেছে স্টকের ভ্যালু 10% কমে গেছে। এবার স্টকের মধ্যে কোনটা মধ্যে পড়ে? স্টক অ্যাসেট। অ্যাসেটের ভ্যালু কমে গেছে, তাহলে অ্যাসেটকে কমাতে গেলে কি করা আছে? দেখ, ক্রেডিট লেখা আছে, তার মানে স্টকটা ক্রেডিট হয়ে যাবে। স্টক ক্রেডিট হয়ে যাবে। তাহলে কত টাকা ক্রেডিট হবে? 10%। স্টকের 10%, 50,000 10% 5,000 টাকা। স্টক ক্রেডিট হয় 5,000 টাকা। এবার দেখ, স্টকের ভ্যালু কমে গেছে, ঠিক আছে? স্টকের ভ্যালু, ভাব, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া আমাদের কাছে প্রফিট না লস? অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া আমাদের কাছে প্রফিট না লস? আজকে ধর আমার বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, বাড়ির ভ্যালু এখন কমে গেল, এটা কি আমার লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো, লস। আর যত লস সব ডেবিট। তাহলে এই লস হোক বা লাভ হোক, সেটা কোন অ্যাকাউন্টে মেলাতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যদি মনে হয় লস হয়েছে, তাহলে লসটা ডেবিট। যদি মনে হয় লাভ হয়েছে, লাভটা ক্রেডিট। তাই তো? তার মানে যেইটাই হবে, লস হোক বা লাভ হোক, সেটা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে বোঝা গেল জার্নালটা কি হলো? কোনো মুখস্থ করার কোনো জায়গা নেই, একদম জাস্ট একটা কনসেপ্ট। জার্নাল কি হলো? রিভ্যালুয়েশন টু স্টক। বুঝেছিস কি হলো? বুঝতে পারছিস তো? তাহলে প্রথম জার্নাল লেখ, 1 নম্বর জার্নাল লেখ রিভ্যালুয়েশন টু স্টক। ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে বলবি, স্যার এই জার্নাল বুঝতে পারছি না আমি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। আমি ন্যারেশন লেখাচ্ছি না, ন্যারেশন লিখে সময় নষ্ট করছি না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। কত টাকা ছিল স্টক? স্যার 50,000 টাকা ছিল, তার 10% 5,000 টাকা। ব্র্যাকেটে দেখিয়ে দিলাম 50,000 10% 5,000 টাকা। কিরে প্রথম জার্নালটা বুঝতে পেরেছিস? তুই বলছিস বুঝতে পারছিস না, বুঝতে পেরেছিস তো? ভালো করে বোঝ, কিন্তু এমসিকিউ দেবে এখান থেকে, এরকম জার্নাল দিয়ে দেয়। তারা বলেছে কি, তোরা নিজেরাই বলতে পারি প্ল্যান্ট এন্ড মেশিন। আচ্ছা, অ্যাপ্রিসিয়েটেড মানে জেনে রাখ, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া। অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, তাই তো? কত পার্সেন্ট বেড়ে গেছে? 10%। 10%। বা প্ল্যান্ট এন্ড মেশিনারি কি? আমাদের অ্যাসেট। এই যে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে এখানে ডেবিটটা কি হবে? প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি রে, ডেবিটটা কি হলো? প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট হলো। এবার একটা মেশিনের ভ্যালু বেড়ে যাওয়া আমাদের কাছে লাভ না লোকসান? লাভ। লাভ হলে কি হবে? লাভটা কেটে চলে যাবে, এখানে কেটটার নাম হবে রিভ্যালুয়েশন। তাহলে জার্নাল কি হবে? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কে তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি যে আমি এই পয়েন্টটা বুঝতে পারলাম না। কিন্তু আজকে যেই অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো ভালো করে সে জানা থাকলেও ভালো করে বোঝার চেষ্টা কর। যদি কোথাও অসুবিধা হয় জিজ্ঞাসা করে নে, পরের অঙ্কগুলোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? বেস লেভেলের অঙ্ক করছি এগুলো। জার্নাল কি হলো? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা দিচ্ছে এখানে? প্ল্যান্ট এন্ড মেশিনারি 84,000 টাকা, তার 10% 8,400 টাকা। ঠিক আছে? বুঝতে পারছিস তো? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, বারবার বলছি একই কথা, বারবার বলছি, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। ফার্নিচার ইজ রিভ্যালুড। ঠিক আছে? তোকে না যখন এই অঙ্কগুলো করবি, অ্যাডজাস্টমেন্ট এই আইটেমগুলোর মধ্যে বুঝে নিতে হবে। অ্যাকচুয়ালি এই যে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো হয় অ্যাসেট নয় লাইবিলিটি, আইটেম পড়ে ঠিক করে আইটেম করছি, এটা তো তুই মাথায় রাখ, এটা অ্যাসেট নয় লাইবিলিটি। বেশ, তাহলে অঙ্ক আরো অনেক ইজি হয়ে যাবে। যেমন ফার্নিচারটা কি? অ্যাসেট। তো ভাবলে এটা কি? ফার্নিচার অ্যাসেট। তো ফার্নিচার কি বলেছে? স্যার ফার্নিচার বলছে রিভ্যালু হয়েছে। রিভ্যালু মানে পুনরায় ভ্যালুয়েশন করেছে। যেদিন রেশিওটা চেঞ্জ হয়ে যাবে সেদিন ভ্যালু করেছে। ভ্যালু করে দেখলো যে ফার্নিচারের ভ্যালু এখন মার্কেটে দেখাচ্ছে 35। বইতে কত দেখাচ্ছে? বইতে কত দেখাচ্ছে ফার্নিচারের ভ্যালু? স্যার বইতে ফার্নিচার ভ্যালু 30 দেখাচ্ছে, মানে 30 দেখাচ্ছে, কিন্তু মার্কেটের ভ্যালু 35। তার মানে ফার্নিচার বাড়ছে না কমছে? 5,000 টাকা বাড়ছে। 5,000 টাকা বাড়ছে মানে অ্যাসেট 5,000 টাকা বাড়ছে। তো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে ফার্নিচার হয়ে গেল ডেবিট। তাহলে ভাব, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাক, কি লাভ না লোকসান? লাভ। তাহলে লাভটা কি হবে? ক্রেডিট হবে। লাভ সবসময় ক্রেডিট হয়। তো আগে থেকে 11 অঙ্ক করেছি, লাভ ক্রেডিট হয় আর লস ডেবিট হয়। ঠিক আছে তো? তাও যদি বুঝতে অসুবিধা আছে, লাভ লস কি করে ক্রেডিট হয় দেখ। এই টাকা, এই যে রেভিনিউ মানে ইনকাম মানে লাভ। ইনকামটা কি আছে? ইনকামকে বাড়াতে গেলে কি করা আছে? ক্রেডিট করা আছে। এক্সপেন্সেস মানে লস, লসকে বাড়াতে গেলে কি করা আছে? ডেবিট করা আছে। কমন জিনিস, একদম ইজি জিনিস। কি বুঝতে পারছিস তো? ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। তাহলে কি বললাম? জার্নালটা বল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 3 নম্বর জার্নাল। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার
এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত টাকা 5000 টাকা 5000 টাকা। 4 নম্বর বিল্ডিং ইজ টু বি ডেপ্রিসিয়েটেড 5%। ঠিক আছে, আচ্ছা ডেপ্রিসিয়েটেড মানে কি বল দেখি, ডেপ্রিসিয়েটেড মানে হ্যাঁ কমে যাওয়া, মানে মোট কথা ঠিক আছে কমে যাওয়া। ডেপ্রিসিয়েটেড মানে তো অনেক কিছুই আছে, কিন্তু ডেপ্রিসিয়েটেড মানে আলটিমেটলি ফান্ডটা হচ্ছে কমে যাওয়া। ডেপ্রিসিয়েশন মানে কমে যাওয়া, তাহলে ডেপ্রিসিয়েশন কমে যাওয়া মানে কি, কে কমে যাবে, কে কমে যাবে, বিল্ডিং কমে যাবে। বল বিল্ডিং কমে যাবে, তো বিল্ডিং কি অ্যাসেট, অ্যাসেট কমে যাবে। তো বল অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট। তাহলে ক্রেডিট হয়ে গেল, কে ক্রেডিট হলো, বিল্ডিং ক্রেডিট। এইভাবে ভাব, কোনদিন অঙ্ক ভুল হবে, জীবনে অঙ্ক ভুল হবে না, এইভাবে ভাব। বিল্ডিং হয়ে গেল ক্রেডিট, ডেবিট কে হবে রিভ্যালুয়েশন। ঠিক আছে, ডেবিট হয়ে গেল রিভ্যালুয়েশন কর, বুঝা গেল। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং অ্যাকাউন্ট 5%। বিল্ডিং এর 5% কত, 1,20,000 5% 6000 টাকা হচ্ছে না। তুই বাড়িতে ভিডিওটা দেখেছিলি? তো দেখলে অসুবিধা হবে না। কোনো এমন কোনো স্টুডেন্টই নেই আমার ওই ক্লাস দেখেছে তারপরে অঙ্ক বুঝতে অসুবিধা, এমন কোনো স্টুডেন্ট হয়নি। ঠিক আছে, হয় সে দেখেনি বা দেখেনি অথচ মিথ্যা কথা বলছে আমি দেখে এসেছি, তারাই বলবে বুঝতে পারছে না। দেখেছে আপনি বুঝতে পারছে এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না। ঠিক আছে, ভিডিওটা ওইভাবেই তৈরি করা আছে। আচ্ছা 4 নম্বর হলো, 5 নম্বর বলছি। 5 নম্বর কি বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা মনে আছে তোদের ফাইনাল অ্যাকাউন্ট করে কি দেবেন, প্রভিশন ফর ডাউটফুল ডেট ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কি মনে পড়ে, মনে করতে পারছিস কি করতে, প্রভিশন ফর ডাউটফুল ডেটটা ডেটাস থেকে মাইনাস করতাম, ব্যাস ডেটাস থেকে মাইনাস করতাম। ভাব না, ডেটাস থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট মাইনাস করতে, করার ফলে ডেটাস বাড়তো না কমতো, কমতো। তাই ডেটাস মানে অ্যাসেট কমতো, ভাব না, তাই অ্যাসেট কমতো মানে ক্রেডিট, তাই না? বুঝতে পারছিস তো, কে ক্রেডিট হচ্ছে, কে ক্রেডিট হচ্ছে, কে ক্রেডিটটা কে হলো, ডেটাস, ডেটাসটা ক্রেডিট হলো, তাহলে ডেবিট কি হবে। আচ্ছা ডেটাসের ভ্যালু কমে যাওয়া প্রফিট না লস, আলটিমেটলি লস। আরে অ্যাসেট কমে যাওয়া মানেই লস, তাহলে লসটা ডেবিট হতো, লসটা কে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটাস। বুঝতে পেরেছিস তো, যেই লেভেলেই অঙ্ক দিই, কঠিন বলে কিছু হয় না, অঙ্ক অঙ্ক কঠিন হয় না, বোঝাটাই কঠিন। আমরা বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা না করলেই অঙ্ক কঠিন হয়ে যায়। তাহলে কি বললাম জানলাম, এরপরে আমি কি বলছি, আগামী 1 মাস 1.5 মাস 2 মাস এই জিনিসই করতে হবে, এই রিভ্যালুয়েশনই করে করতে হবে। পরের চ্যাপ্টারও রিভ্যালুয়েশন, তারপরের চ্যাপ্টারও রিভ্যালুয়েশন। সুতরাং রিভ্যালুয়েশন যদি ভালো করে না বুঝিস তাহলে রিভ্যালুয়েশন মেলাতে বলে 4 নাম্বার। পরীক্ষায় যদি 10 নম্বর বড় অঙ্ক দেবে তার মধ্যে রিভ্যালুয়েশনে 4 নাম্বার আছে। আর রিভ্যালুয়েশন ভুল হলে পুরো পার্টটাই ভুল হয়ে যাবে অঙ্কে। রিভ্যালুয়েশন ভুল হলে আর অঙ্ক করতে পারবি না। বুঝা যাচ্ছে কি বললাম? তাহলে কি বললাম বল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। আচ্ছা কত টাকা দিয়েছে বলেছে কিছু, কি বলেছে 5%, তাই তো? ডেটার্স এর 5% মানে 70,000 এর 5% 3500। এবার দেখ বইতে না, জানি না এখানে করেছে কিনা বা অন্যান্য অঙ্কে বলে দিতে পারে, এখানে আমরা ঠিকই করেছি। ওরা ডেটার্স না লিখে কেউ কেউ লিখে প্রভিশন ফর ডাউটফুল ডেট। এর কারণটাও বলেছি কেন প্রভিশন ফর ডাউটফুল ডেট, আমি আগের দিন বলেছিলাম। শোন, আচ্ছা প্রভিশন ফর ডাউটফুল ডেট কি মনে হয় বলতে পারবি, অ্যাসেট না লাইবিলিটি বল? জানিস যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন, যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি। কেন লাইবিলিটি প্রভিশন ফর ডাউটফুল ডেট? আমি মনে করছি নেক্সট ইয়ারে ধর আমার কোনো কাস্টমার টাকা মেরে দিতে পারে, তার জন্য আমি আগে থেকে টাকা পয়সা সরিয়ে যাচ্ছি, টাকা সরিয়ে যাচ্ছি, কিন্তু ও এখনো টাকা মারেনি, মনে করছি টাকা মেরে দিতে পারে। এটা এক ধরনের লাইবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেট এক ধরনের লাইবিলিটি। তার মানে আমি যে এই 3,500 টাকা আলাদা করে সরালাম, আমার লাইবিলিটি বাড়লো না কমলো? হ্যাঁ লাইবিলিটি বাড়লো। আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার টাকা মেরে দিতে পারে কাস্টমার। আমি এরকম কত টাকার কাস্টমার টাকা মেরে দিতে পারে, আমি মনে করছি 3,500 টাকা টাকা মেরে দিতে পারি মনে করছি, তার জন্য আমি আলাদা করে টাকাটা সরিয়ে রাখবো। তা প্রভিশন ফর ডাউটফুল ডেট লাইবিলিটি, তো লাইবিলিটি তো আরো বেড়ে গেল। তো লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হয়, ডেট করতে হয়। কেউ ডেটার্স এর কনসেপ্টে বোঝে, কেউ প্রভিশন ফর ডাউটফুল ডেটের কনসেপ্টে বোঝে, দুটোই জেনে রাখা উচিত। ঠিক আছে, বলে দিলাম। তো কেউ ডেটার্স এর জায়গায় যে প্রভিশন ফর ডাউটফুল ডেট লেখে, কোনো ভুল লেখে নিস। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে রিভ্যালুয়েশন টু প্রভিশন ফর ডাউটফুল ডেট লেখো বা রিভ্যালুয়েশন টু ডেটার্স লেখো, মানে একই দাঁড়ায়। বুঝা গেল কি বললাম? আর এটা জেনে রাখ, যে কোনো আমরা সবাই জানি যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি হয়। আমরা যখন ক্লাস 11 ট্রায়াল ব্যালেন্স করতাম, ট্রায়াল ব্যালেন্স প্রভিশন ফর ডাউটফুল থাকতো, প্রভিশন ফর ডাউটফুল ডেট সবসময় লাইবিলিটি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবি কিছু জিনিস। তারপর বলেছি কি 6 নম্বর বলেছি
আর ক্রেডিটার মানে জানিস তো আমাদের কাছে যারা টাকা পায়। এই ক্রেডিটার কি, ক্রেডিটার কোথায় থাকতে ব্যালেন্স শিটে কোন দিক থাকতে বলতো? ক্রেডিটার্স লাইবিলিটি থাকে, কারণ ক্রেডিটার্স লাইবিলিটি বলছে ক্রেডিটার 1,000 টাকা ইজ নট লাইকলি টু ক্লেম হিজ মানি এন্ড ইজ টু বি রিটেন অফ। তার মানে ক্রেডিটার্সরা বলেছে কি যাও তোমাদের 1,000 টাকা দিতে হবে না। তাহলে বল ক্রেডিটার্সরা বললো 1,000 টাকা দিতে হবে না, আমাদের কাছে ভালো না খারাপ? ভালো তো, তাহলে লাভ তো কত টাকা লাভ হলো? 1,000 টাকা। লাভ কি হয়? ক্রেডিট হয়। তাহলে রিভ্যালুয়েশন হয়ে গেল, ক্রেডিট ডেবিট কি হবে? স্যার ক্রেডিটার্স কে 1,000 টাকা দিতে হবে না। তাহলে ভাব ক্রেডিটার্স বাড়লো না কমলো? তাহলে ক্রেডিটার্স কে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিটার্স মানে লাইবিলিটি কে কমাতে গেলে ডেবিট করতে হবে। জার্নাল কি হবে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 1500। সাত নম্বর কি বলেছে? 500 টাকা ইজ টু বি প্রোভাইডেড ফর অ্যান ইলেকট্রিক বিল। মানে কি বলেছে জানিস তো? এই যে ইলেকট্রিক বিল ছিল না, মানে এই ইলেকট্রিক বিলের টাকাটা কোম্পানি পেমেন্ট করে, মানে কি করেছে? বাকি রেখেছে। ইলেকট্রিক বিল 500 টাকা পেমেন্ট করেনি, বাকি রেখেছে। তাহলে বাকি রাখলে তাকে কি বলে? লাইবিলিটি তো বলে, আগে আউটস্ট্যান্ডিং বলে। ইলেকট্রিক বিলটা কি আউটস্ট্যান্ডিং বাকি রেখে, যেমন স্যালারি বাকি রাখলে আউটস্ট্যান্ডিং স্যালারি, ওয়েজেস বাকি রাখলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, রেন্ট বাকি রাখলে আউটস্ট্যান্ডিং রেন্ট, এটাও যেরকমই ইলেকট্রিক বিল বাকি রেখে যেমন আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল। তা আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কি? লাইবিলিটি বাড়ছে। তাহলে বল লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হবে? বলে দিকে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিলটা হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, লাইবিলিটি বাড়ছে তো লাইবিলিটি ক্রেডিট হয়ে গেল। তো লাইবিলিটি বেড়ে যাওয়া প্রফিট না লস? লাইবিলিটি বেড়ে যাওয়া প্রফিট না লস? লস। তাহলে লসটা ডেবিট হয়ে গেল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল। লিখে দে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল। কত টাকা বললাম? 500 টাকা। ঠিক আছে, এবার 8 নম্বর জার্নালটা করব। কি বলেছে? তোদের যাদের বই আছে কোন কোন পয়েন্ট গুলো মার্ক করবি জানিস তো? 6, 7, 8 মার্ক করে রাখতে পারিস। ঠিক আছে, মানে স্টার মেরে রাখতে পারিস, কারণ এরপরে যতগুলো অঙ্ক করবো 6, 7, 8 এরকম একটি অনেক পাবি। আর এই এন্ট্রি গুলো ম্যাক্সিমাম সময় তোদের ভুল হবে, এই এন্ট্রি গুলো ভুল হবে ম্যাক্সিমাম সময়। 8 নম্বর কি বলেছে? ইনভেস্টমেন্ট ওয়ার্থ ₹2200। কি বললাম? ইনভেস্টমেন্ট ওয়ার্থ ₹2200। আচ্ছা তোরা ব্যালেন্স শিটের দিকে তাকাতো, দেখ তো ইনভেস্টমেন্ট বলে কিছু দিয়েছে ব্যালেন্স শিটে? ব্যালেন্স শিট ইনভেস্টমেন্ট আছে কিছু? না, নেই। ইনভেস্টমেন্ট 2200 টাকা, নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট বলে দিয়েছে। নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে মেনশনই করা নেই ইনভেস্টমেন্ট। বলছে ইজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। বলছে তুমি এটা নাও। বলছে একটা 2200 টাকার ইনভেস্টমেন্ট ছিল যেটা ব্যালেন্স শিটে দেখানোই নেই, তুমি এই 2200 টাকার ইনভেস্টমেন্টটা নাও। ঠিক আছে, পরবর্তী সময় তারা আস্তে আস্তে জানতে পারবে আনরেকর্ডেড মানে জানিস যেটাকে রেকর্ড করা হয়। তা আমি বলতে পারি এই যে ইনভেস্টমেন্ট এটা আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, বলতে পারি আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্ট ছিল 2200 টাকা যেটা রেকর্ডই করা হয়নি, সেটা বলতে ওইটা আনরেকর্ডেড। এর পরবর্তী সময় দেখি পাবি আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড লাইবিলিটি, এরকম আইটেম পাবি। তা আনরেকর্ডেড মানে কোনটা? যেটাকে রেকর্ড করা হয়নি। তাহলে বলতে পারি 2200 টাকা ইনভেস্টমেন্ট রেকর্ড করা হয়নি, এটাকে বলতে পারি আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট। আচ্ছা তো বল রেকর্ড করা হয়নি, তার মানে কি করতে হবে? রেকর্ড করতে হবে। তা রেকর্ড করলে আমি যদি 2200 টাকার ইনভেস্টমেন্ট রেকর্ড করি তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে না কমবে? বাড়বে। তো ইনভেস্টমেন্ট বাড়লে মানে ইনভেস্টমেন্ট অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট হয়ে গেল। কি হয়ে গেল? ইনভেস্টমেন্ট ডেবিট হয়ে গেল 2200 টাকা। ইনভেস্টমেন্ট ডেবিট হয়ে গেল 2200 টাকা। এবার ইনভেস্টমেন্ট তো আমার অ্যাসেট, তাহলে অ্যাসেট বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। তাহলে অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে প্রফিট না লস? প্রফিট। তো প্রফিটটাকেই হবে, জার্নাল কি হবে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। লেখ $2200
হয়ে গেল? এত অব্দি ক্লিয়ার তো? বল, এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? এদিক দেখা, এইবার রিভ্যালুয়েশনটা শেষ, মানে অঙ্ক আরো অনেক কিছু বাকি আছে, কিন্তু রিভ্যালুয়েশনের পার্টটা শেষ। রিভ্যালুয়েশন আর কিছু নেই। রিভ্যালুয়েশন কটা এন্ট্রি হলো দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এন্ট্রি শেষ। এইবার দেখো এই রিভ্যালুয়েশন করলে দেখ রিভ্যালুয়েশন কখনো ডেবিট হয়েছে, রিভ্যালুয়েশন কখনো ক্রেডিট হয়েছে, তার মানে আলটিমেটলি নেট এফেক্ট বের করতে চাইছি রিভ্যালুয়েশনে। রিভ্যালুয়েশনের নেট এফেক্ট জানতে চাইছি, অর্থাৎ এই যে আগের এ বি সি তিনজন পার্টনার রেশিও ছিল একটা 3:1, পরে রেশিও চেঞ্জ হলো 1:1:1। এই রিভ্যালুয়েশন মানে মানে যখন রেশিও চেঞ্জ হওয়ার ফলে ওদের অ্যাসেট আর লায়াবিলিটি যে চেঞ্জ হয়েছে না, সেটা প্রফিট হয়েছে না লস হয়েছে, এটা তুমি বলো, এটা জানতে চাইছি। কি বললাম বুঝতে পারলি? কি বললাম কোশ্চেনটা? এই রিভ্যালুয়েশনের ফলে রিভ্যালুয়েশনে প্রফিট হতে পারে, লস হতে পারে, এটা আমাকে বের করতে হবে প্রফিট হয়েছে না লস হয়েছে। কি করে বের করবো? এর জন্য একটা ওয়ার্কিংস করতে হবে, ছোট্ট একটা ওয়ার্কিংস। জার্নাল করতে নিশ্চয়ই এক পাতা লেগে যাবে, তারপরে লেখ একটা ওয়ার্কিংস লেখ, লেখ প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন। কি বললাম? লেখ নোটটা লেখ, আমি পাশে করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি, তোরা নিচে লেখ প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন। ঠিক আছে? এবার নিয়ম কি জানিস? নিয়ম কি জানিস? রিভ্যালুয়েশন ক্রেডিট থেকে রিভ্যালুয়েশন ডেবিট বাদ দিও। রিভ্যালুয়েশন ক্রেডিট কথার অর্থ প্রফিট, রিভ্যালুয়েশন ক্রেডিট মানে প্রফিট, আর রিভ্যালুয়েশন ডেবিট মানে লস। ঠিক আছে? তো ধর প্রফিট হয়েছে 10,000 টাকা আর লস হয়েছে ধর 8,000 টাকা, তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত হলো? 2,000 টাকা। তো এরকমই নিয়ম, প্রফিট আর লস অন রিভ্যালুয়েশন বের করার নিয়ম হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট মাইনাস রিভ্যালুয়েশন ডেবিট করবে। তো দেখ এখানে লিখছি রিভ্যালুয়েশন ক্রেডিট, দেখি রিভ্যালুয়েশন ক্রেডিট কত কত আছে বুঝি। 8,400 টাকা, 5,000 টাকা, 1,500 টাকা আর 2,200 টাকা। তাহলে এগুলো ব্র্যাকেটে দেখাতে হবে। 8,400 টাকা, 5,000 টাকা, ঠিক আছে, 1,500 টাকা, 2,200 টাকা। যোগ করে বল কত হচ্ছে, যোগ করে বলতে কত হচ্ছে ক্যালকুলেটর নেই? হ্যাঁ 17,100। তারপর লিখবো রিভ্যালুয়েশন ডেবিট। আমি যেই প্রসেসে করছি, বুঝতে পারলি, একদম যেই প্রসেসে বোঝাচ্ছি সেই প্রসেসটা ফলো কর, অঙ্ক কোনোদিন ভুল হবে। ঠিক আছে? যা যা যেমন ভাবে বলছি সেইভাবে শোন। আর মুখস্থ করতে আসলে যে এটা বাড়লে ওটাই ডেবিট হয় এরকম কোনো ব্যাপার না, পুরো ব্যাপারটা বুঝতে হবে। আর যদি মুখস্থ করিস তাহলে আর করতে এসে লাভ নেই। রিভ্যালুয়েশন ডেবিট, তো রিভ্যালুয়েশন ডেবিট কি কি আছে এখানে? 5,000 টাকা ডেবিট আছে, ঠিক আছে, তারপর 6,000 টাকা ডেবিট আছে, 3,500 টাকা ডেবিট আছে, 500 টাকা ডেবিট আছে। তাহলে গোল্লাগুলো ডেবিট, 5,000 টাকা ডেবিট, 6,000 টাকা ডেবিট, 5 6 11 হলো, ঠিক আছে, 3,500 টাকা ডেবিট আর 500 টাকা ডেবিট। তাহলে কত বলি? 15,000 টাকা। তাহলে দেখ তোরা নিজেরাই বললি, তার মানে আমি কি বলছি, 17,100 টাকা আমার লাভ হলো, তাই না, আর 15,000 টাকা আমার লস হলো। তাহলে আলটিমেটলি নেট লাভ কত হয়েছে? 2,100 টাকা। বুঝা গেল? এটা হচ্ছে আমার লাভ, তাহলে এটাকে বললো প্রফিট। আচ্ছা বল, বোর্ডের দিকে যদি একটু তাকাই, ভালো করে তাকা, বড় কে, ক্রেডিট বড় না ডেবিট বড়? ক্রেডিট বড়। তাহলে আমি বলতে পারি প্রফিট ব্র্যাকেটে ক্রেডিট লিখতে পারি, ক্রেডিট লিখতে পারি। তো এটা বোঝা গেল তো অবধি? কোনো সমস্যা নেই। এখানে 2,100 টাকা প্রফিট হয়েছে। আচ্ছা এই প্রফিটটা কে পাবে? বল দেখি প্রফিটটা কে পাবে? হ্যাঁ পার্টনাররা। কজন পার্টনার আছে? 3 জন পার্টনার, 3 জন পার্টনারই পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো স্যার এখানে রেশিও দুটো আছে, একটা 3:2:1 আছে, একটা 1:1:1 আছে। তা কোন রেশিওতে পাবে? এবিসি পাবে একদম ঠিক 2,100 টাকা, কিন্তু কোন রেশিওতে পাবে? 3:2:1 এ পাবে নাকি 1:1:1 এ পাবে? ওল্ড রেশিও। তার কারণ হচ্ছে এই যে আগে যা ছিল আগের রেশিওতে পাবে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? আগের রেশিওতে পাবে। আর এরপরে 1:1:1 এরপরে যদি কোনো অ্যাসেট কেনা হয় সেটা ওর নিউ রেশিওতে হবে। বুঝতে পারলি তো? অর্থাৎ এই যে প্রফিটটা কোন রেশিওতে হবে? ওল্ড রেশিওতে হবে, মানে 3:2:1। তাহলে বললি এই এই টাকাটা কারা পাবে? স্যার পার্টনাররা পাবে। আচ্ছা পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল
বাড়বে না কমবে? বাড়বে। দেখ এ দেখ স্যার ক্যাপিটাল, এই যে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? এডি। তার মানে পার্টনারদের ক্যাপিটালটাকে এই হবে। ডেবিট কি হবে? রিভ্যালুয়েশন। ডেবিট হবে রিভ্যালুয়েশন। তো আমি উপর দিয়ে মুছছি, আমার জায়গা নেই তো আমি মুছছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, $2100 টু এস ক্যাপিটাল টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। 2100 টাকাকে 320 ভাগ করেছি, দেখতে কত হচ্ছে? 1050, তারপর 700 আর 350। দেখ অঙ্ক কিন্তু শেষ হয়নি, বারবার বলছি অঙ্ক এখনো শেষ হয়নি। রিভ্যালুয়েশন জার্নালে যে রিভ্যালুয়েশন পার্টটা ছিল সেই রিভ্যালুয়েশন পার্টটা কমপ্লিট হয়েছে। এবার কি বলেছে মোটামুটি দেখ কোন পার্টটা কমপ্লিট করলাম? রিভ্যালুয়েশন পার্টটা কমপ্লিট করলাম। আর কি আছে? ব্যালেন্স শিটের দিকে সবাই তাকা ব্যালেন্স শিটের দিকে। জেনারেল রিজার্ভ ছিল, এটাও বুঝিয়েছিলাম আগে। জেনারেল রিজার্ভটা কাদের পাবো? জেনারেল রিজার্ভটা কি? জেনারেল রিজার্ভ হচ্ছে মানে যারা পার্টনার হয়, যারা বিজনেস করে, সারা বছর ধরে বিজনেস করে প্রচুর প্রফিট করে, তো প্রফিট করে পুরো টাকাটা ওরা নেয় না। পুরো প্রফিট করে তো যত টাকা প্রফিট করে পুরো টাকা ওরা বাড়িতে নিয়ে যায় না, কিছু টাকা বিজনেসের মধ্যেই রেখে যায়। তার মানে প্রফিটের টাকাই বিজনেসে রেখে যায়। কাদের টাকা? এটা পার্টনারদের টাকা। তার মানে এই রিজার্ভের টাকাটা কাদের পাওয়ার কথা? পার্টনারদের পাওয়ার কথা। ঠিক আছে? দেখ এখানে ভালো করে যদি ব্যালেন্স শিটের দিকে তাকা, জেনারেল রিজার্ভ দেখাচ্ছে 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকা কাদের টাকা? স্যার এ বি সি তিনজনের টাকা। আচ্ছা এ বি সি তিনজনের টাকা, এটাও ঠিক। এটা কি 1:1:1 এর টাকা নাকি 3:2:1 এর টাকা? 3:2:1 এর টাকা। কেন এটা কোন রেশিও তৈরি হয়েছে? জেনারেল রিজার্ভটা আগে ওরা আগে যা কাজ করেছিল তার উপর, এখন না কি। তাহলে এই যে জেনারেল রিজার্ভটা 45,000 টাকা ভাগ করে দিতে হবে কাদের মধ্যে? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। জেনারেল রিজার্ভ সবসময় ভাগ করে দিতে হবে, সবসময় ভাগ করে দিতে হয়। কাদের মধ্যে? পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। আর যদি জেনারেল রিজার্ভ ভাগ না করে, আর যদি জেনারেল রিজার্ভ 3:2 আগের দিন বলছিলাম জেনারেল রিজার্ভটা এ বি সি তিনজন মিলে জেনারেল রিজার্ভটা ক্রিয়েট করেছে 3:2:1 এ। যদি আজকে ভাগ না করে পরবর্তী সময় এ বি সি 1:1:1 এ ভাগ করবে। যেখানে কিনা এ 3 ভাগ খেটেছিল আগে, জেনারেল রিজার্ভ তৈরি করার পেছনে এর 3 ভাগ খাটনি ছিল, পরবর্তী সময় এ কভাগ পাবে? 1 ভাগ পাবে। তাহলে এর খারাপ লাগবে না ব্যাপারটা? ও 3 ভাগ খাটনি করে পরবর্তী সময় 1 ভাগ পেল, 2 ভাগ কম পেল, ওর খারাপ লাগবে না? এই জন্য বলছে পরবর্তী সময় ঝামেলার হাত থেকে বাঁচার জন্য তুমি কাজ করো, জেনারেল রিজার্ভটা এখনই ভাগ করে দাও। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। এটা মাথায় রাখবে। এই কারণে জেনারেল রিজার্ভ আমরা ওল্ড রেশিও ভাগ করি, এবং এরপরে যদি আগামী 2 মাস অ্যাডমিশন রিটায়ারমেন্ট করবে জেনারেল রিজার্ভ ভরে থাকবে। তো জেনারেল রিজার্ভ কোন রেশিওতে ভাগ করতে হবে? ওল্ড রেশিওতে, মানে 3:2:1। তাহলে বল জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিটে কোন দিক দেখতে পাচ্ছিস? ব্যালেন্স শিটে আবার ক্রেডিট দিক হয় না। জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে থাকে, লাইবিলিটি সাইডে আসে। তার মানে জেনারেল রিজার্ভটা ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে। তাহলে পার্টনারদের মধ্যে জেনারেল রিজার্ভ ভাগ করে দিলে জেনারেল রিজার্ভ কি আর থাকবে না? তাহলে বাড়লো না কমলো? কমলো, মানে লাইবিলিটি কমে গেল। কি হবে? ডেবিট। জেনারেল রিজার্ভ হয়ে গেল ডেবিট। টাকাটা পেলো কার? পার্টনাররা পেলো। তাহলে পার্টনারদের ক্যাপিটাল বাড়লো না কমলো? বাড়লো। তাহলে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে বোঝা গেল কত সুন্দর চার্টটা, মুখস্থ করতে হলো না। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 45,000 টাকা। 2A 2B 2C S ক্যাপিটাল অ্যাকাউন্ট, B ক্যাপিটাল অ্যাকাউন্ট, C ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো 45,000 টাকা কোন রিজার্ভ করতে বলে স্যার? 3:2:1। কত হচ্ছে রে? 22,500, 15,000, 7,500। আচ্ছা এই ভাগগুলো জানিস না কিভাবে করতে হয়? ভাগগুলো জানিস? 3:2:1 মানে 3/6, 2/6, 1/6, মানে 45,000 এর 3/6 এত, 45,000 এর 2/6 এত, 45,000 এর 1/6। বুঝা গেল তো? অবধি ক্লিয়ার হয়েছে? বল শেষ হয়ে গেল অঙ্ক শেষ।
শেষ অঙ্ক শেষ, মানে জার্নালটা শেষ। এখন যদি লেজার করতে বলিস লেজারও শিখিয়ে দিচ্ছি, জার্নালটাকে দেখে নে ভালো করে, কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস। বারবার বলছি যেমন দেখ তোরা বাড়িতে অঙ্ক করতে গেলে আমি হোমওয়ার্ক গুলো দিচ্ছি এই বুকে আটকাতে পারি, কিন্তু এই বেসিক জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে অঙ্ক আটকাবে না, অঙ্ক আটকাবে। সুতরাং এই জিনিসে কোনো গাফিলতি আছে, এই জিনিসে গাফিলতি আছে, এই জিনিসগুলো এই বোঝাতে গাফিলতি আছে, ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্ক ভুল হবে না। বারবার বলছি যখনই ভুল হবে তো পড়াই আছে রিভ্যালুয়েশনের ভিডিও, বারবার দেখ রিভ্যালুয়েশন কোথায় কেন গন্ডগোল হচ্ছে, তারপর আজকে যে ক্লাসটা করালাম এটাও দেখ, যদি কোথাও ভুল হয় অঙ্ক ভুল হবে না। কিন্তু ভুল কেন হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গাফিলতি আছে, ওই জায়গাটা কোনো বুঝতে পারিসনি, কোনো জায়গায় গ্যাপ পড়ে গেছে, সেই জায়গাগুলোতে। ঠিক আছে, তাহলে এটা কি শেখালাম এখন? জার্নাল শেখালাম, এবার লেজার শেখাবো। এখন তুই বলতে স্যার পরীক্ষায় কি আসে? পরীক্ষায় লেজার আসে, জার্নাল আসে, খুব কম আসে, খুব কম আসে জার্নাল। জার্নাল বলতে ওই একদম আসেই না, আসলেও খুব কম আসে, কিন্তু লেজারটাই আসে। আর লেজারটা সবাই লেজারই করে, জার্নাল খুব একটা করে না। লেজারটাই সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে, লেজারটা শেখাচ্ছি। আমাদের লেজারটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ লেজারটাই পরীক্ষায় আসে, বাট জার্নাল আসে না এটা বলবো না, আসে। এবং হয়তো এবছরও আসবে পরীক্ষায়, কিন্তু ফাইনালে 6 নম্বরের জার্নাল আসবে আর 10 নম্বরের লেজার থাকবে। ঠিক আছে, তো সুতরাং আমাকে লেজার জার্নাল দুটোই শিখতে হবে। জার্নাল তো মোটামুটি শিখলাম, ঠিক আছে, তো জার্নাল একটা দুটো পড়লেই পারা যায়, জার্নাল কিছুই নেই। কিন্তু লেজারটা ম্যাক্সিমাম অঙ্কে আমরা লেজারই করবো, জার্নাল করবো না। তো লেজারটা কিভাবে করতে হয় দেখ বলে দিচ্ছি। এই পার্টনারশিপের অ্যাকাউন্ট দিলে, পার্টনারশিপ দিলে 3টে লেজার খুলতে হয়। সে আজকে যে চ্যাপ্টার শিখি চ্যাপ্টারও 3টে লেজার, পরের চ্যাপ্টার অ্যাডমিশন ওখানেও 3টে লেজার, আর তারপরের চ্যাপ্টার রিটায়ারমেন্ট সেখানেও 3টে লেজার। ঠিক আছে, অর্থাৎ আজকে যে চ্যাপ্টারটা শিখছিস সেটাই হচ্ছে পরবর্তী দুটো চ্যাপ্টার এগুলোই শিখবি। ঠিক আছে, হয়তো একটা করে লাইন অ্যাডজাস্টমেন্ট বাড়বে, আর কিছু হবে না। ঠিক আছে, যেমন পরের চ্যাপ্টারের নাম অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কোনো পার্টনার যদি অ্যাডমিট করে, তো দুজন মিলে ব্যবসা করছিল, ব্যবসায় একজন নতুন একজন পার্টনার আসে, এটা হচ্ছে অ্যাডমিশন, তার জন্য 3 নিয়ম। তারপরের চ্যাপ্টার রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট কি, তো 3 জন মিলে ব্যবসা করছিল, একজন কি করবে, বেরিয়ে যাবে, রিটায়ার হয়ে গেল, এরকমই অঙ্ক, নতুন কিছু না, ওই একটা দুটো লাইন অ্যাডজাস্ট হবে। কিন্তু বেস লেভেল হচ্ছে এটা, এইগুলো ক্লিয়ার না হলে ওইগুলো করতে পারবো না, সুতরাং এটা ক্লিয়ার করতে হবে। যেটা বলছিলাম লেজার দিলে লেজারে 3টে লেজার খুলতে হবে। কটা লেজার খুলতে হবে? 3টে লেজার, মানে 3টে খুলতে হবে। একটা প্রথমটার নাম হবে রিভ্যালুয়েশন, প্রথমে রিভ্যালুয়েশনই খুলতে হবে। প্রথমটার নাম কি বললাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে, আমি দিয়ে দেবো এমসিকিউ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট, মানে আমাদের তো অ্যাকাউন্ট 3 রকম করেছে, গোল্ডেন রুল যদি বলি, রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা তোরা বলতে পারবি কি মনে হতে পারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্টের মধ্যে পড়ে? এটা কি কোনো রিভ্যালুয়েশন কি কোনো পার্সন, কারণ নাম রাম শ্যাম যদুমুদ্দিন কোনো নাম রিভ্যালুয়েশন না। এটা কি কোনো রিভ্যালুয়েশন কোনো সম্পত্তি, ভাবতে এটা সম্পত্তি নয়। তাহলে রিভ্যালুয়েশন মানে কি, ওই যে প্রফিট লস বলছিলাম, তাহলে কি হতে পারে? নমিনাল অ্যাকাউন্ট। পরীক্ষায় এমসিকিউ দেয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট, তোকে বলতে হবে নমিনাল অ্যাকাউন্ট, লিখে দেবে রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট কোনোটিই নয়, তখন তোকে লিখতে হবে কি নমিনাল। শর্ট কোশ্চেন দেয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ধর এই মাত্র তো শেখালাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত কত ভাবলাম, অ্যাসেট বাড়লে কমলে। দেখ এখানে কি হয়, সিস্টেমটা কত ইজি, দেখ ভাবতে পারবি। এখানে তোর যদি মনে হয় প্রফিট হয়েছে, আরে এতক্ষণ তো অ্যাডজাস্টমেন্ট মনে করছিলাম, ধর মেশিনের ভ্যালু বেড়ে গেল, ফার্নিচারের ভ্যালু কমে গেল, এরকম বলছিলাম না, তাহলে তুই তো পরে তো বুঝতে পারছিস না এটার ফলে আমার অ্যাসেটের ভ্যালু মানে প্রফিট হচ্ছিল বা লস হচ্ছিল, বুঝতে পারছিস না এটা হলে প্রফিট বা লস, আমি বোঝাচ্ছি। এখানে যেমন ধর একটা বলেছিল, প্রথমে বলেছিল স্টকের ভ্যালু কমে গেছে, তো স্টকের ভ্যালু কমে যাওয়া মানে কি আমার বিজনেসের প্রফিট না লস? লস, তাই তো। তো সেরকম যদি মনে হয় প্রফিট হয়েছে, প্রফিটটা এই দিক চলে আসে। এটা তোদের লিখিস না বোঝার জন্য, যদি লিখিস পেন্সিল দিয়ে লেখ, পরে মুছে দিস, পরীক্ষায় লিখতে নেই। যদি মনে হয় প্রফিট হয়েছে তাহলে এই দিকে, যদি মনে হয় লস হয়েছে এই দিকে। আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট দেবে, অ্যাসেট লাইবিলিটির বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দেবে, ওই লাইন পড়ে আমাকে দেখতে হবে, হ্যাঁ এই আইটেমটার ফলে কি আমাদের কোম্পানির প্রফিট হয়েছে। যদি মনে হয় প্রফিট হয়েছে তাহলে তুমি ক্রেডিট দিকে বসাও, আর যদি মনে হয় লস হয়েছে তাহলে ডেবিট দিকে বসাও। বুঝা গেল কি বললি? আর কিছু মাথায় রাখবে শুধু এইটুকু, বা লেজারে যদি এই একটা কথা মাথায় রাখলে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার একটা করে বলছি, বোঝা গেল কি বললাম? লেজারের কনসেপ্টটা বুঝতে পারলি, লেজারটা এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা একটা বললাম। 2 নম্বর পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা আমরা তো 11 থেকে শিখে আসছি ক্যাপিটাল। তো ক্যাপিটাল এটা দেখ ডেবিট দিক, এটা ক্রেডিট দিক, তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে? ক্যাপিটাল বাড়ে কোন দিকে, ডেবিট দিকে বাড়ে না ক্রেডিট দিকে বাড়ে? ক্রেডিট দিকে বাড়ে। তার মানে এই দিকে যোগ আর এই দিকে বিয়োগ বলতে পারি, হ্যাঁ কি না? প্রতিটা অঙ্কে লিখবি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, হয়ে গেল। এবার তো ব্যালেন্স শিটে তো বোঝানোর কিছু নেই,
ব্যালেন্সের ডেটটাও দিয়ে দিয়েছি, এগুলো সব ফরম্যাট একদম পুরো ঠিকঠাক রাখতে হবে। স্যার কিভাবে অঙ্কটা স্টার্ট করবো? দেখ কিভাবে অঙ্কটা স্টার্ট করতে শুনে নি। প্রথমে ব্যালেন্সের লাইব্রেরির দিকে তাকা, সবাই সবার বইয়ের দিকে তাকা, আর বই না থাকলে পিডিএফটা যে দিবি পিডিএফটার দিকে তাকা সবাই। কিভাবে অঙ্কটা করতে হয় মনে কর না, আমি এতক্ষণ জার্নাল শিখলাম না, মনে কর জার্নাল করিনি, অঙ্কটা করিনি, আমি অঙ্কটা আবার প্রথম দিয়ে স্টার্ট করছি। মনে কর আমি অঙ্কটা প্রথম দিয়ে স্টার্ট করছি, কিভাবে করবো? অনেকে ভাববে কি, দেখ অনেকে কিভাবে করে, অনেকে জার্নাল আছে জার্নাল থেকে লেজার পোস্টিং করে। না, আমাকে পরীক্ষায় এক্সামে হয় জার্নাল দেবে নাই লেজার করতে দেবে। আমার কথা বলছি, হয় জার্নাল দেবে নাই লেজার করতে দেবে। যদি শুধু লেজার করতে দেয়, আমি জার্নাল করে লেজার করবো, অত টাইম নিয়ে যাচ্ছে। যদি লেজার করতে দেয় শুধু লেজার করবো, যদি জার্নাল করতে শুধু জার্নাল করবো। কি বললো বুঝতে পারছিস তো? মনে কর আমি অঙ্কটা স্টার্ট করিনি, এখন স্টার্ট করছি, শুধু লেজার করছি। লেজার কিভাবে কি করবো সেটাই বসাচ্ছি। বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? কথাটা মন দিয়ে শুনবি, কারণ এই পরবর্তী যত অঙ্ক করবো সব লেজারই করবো, জার্নাল করবো না। দেখ কিভাবে করতে হয়। প্রথমে সানডি কেইটাস কত আছে? 52,000 টাকা। দেখ সানডি কেইটাস কত আছে? 52,000। এবার তোকে যখনই অঙ্ক করবি না, দেখবি অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। দেখ কোশ্চেনে দেখ কেইটাস এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? কেইটাস এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? হ্যাঁ স্যার বলেছে। কত টাকা বলছে? কেইটাস বলেছে আমাদের আর 1,500 টাকা দিতে হবে না। তাহলে দিতে হবে না মানে কেইটাস বেড়ে গেল না কমে গেল? কেইটাস কমে গেছে। আচ্ছা কেইটাস এই তিনটের মধ্যে কোথায় আছে কেইটাস? দেখ বোর্ডের দিকে তার নিজেরাই বল না, আরে ভুলও হোক না, কোনো অসুবিধা নেই। লাইব্রেরি সাইডে কেইটাস আছে, লাইব্রেরি সাইড। তাহলে এখানে লাইব্রেরি সাইডে লিখি, লেখ সবাই লেখ লাইব্রেরি সাইডে কেইটাস, লেখ লাইব্রেরি সাইডে লেখ কেইটাস। কারণ কোনো অসুবিধা হলে বলবি, জিজ্ঞাসা করবি, ঠিক আছে? তাই বুঝিয়ে দেবো। কেইটাস কত টাকা ছিল? 52,000 টাকা ইনারে লেখ, 52,000 টাকা কেইটাস ইনারে লেখ, ঠিক আছে? তার থেকে কি মাইনাস করবো? রাইট অফ বলেছি তাই না? রাইট অফ কত টাকা? 1,500 টাকা। 52 থেকে 1,500 টাকা বাদ দিলে 50,500 টাকা। কি রে আমাকে বল, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই? এটা নিয়ে কোনো সমস্যা নেই? আচ্ছা তোরা তো নিশ্চয়ই 11 ফাইনালে কোন করেছিলি? স্যাররা বলেছিল স্যার অ্যাডজাস্টমেন্টে দুটো পোস্টিং হয় বলেছিল না? একটা তো এটা তো অ্যাডজাস্টমেন্টই ছিল 1,500 টাকা, একটা তো এইখানটা বসালাম, আর একটা জায়গায় বসাতে হবে। তাহলে কেইটাস কমে যাওয়া আমাদের লাভ না লোকসান? লাভ। তাহলে ভাব লাভ কোন দিক? স্যার লাভ তো এই দিক আছে। তাহলে কি লিখবি? বাই কেইটাস 1,500 টাকা। বল কোনো কিছু ডাউট থাকলে বল, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, বল বল। বুঝতে পেরেছিস প্রথম পয়েন্টটা? প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছিস? দেখ হয়ে গেল। তারপর কি বলে? জেনারেল রিজার্ভ। এটা সবার কমপ্লিট। তাহলে জেনারেল রিজার্ভ যাবো, এটা কমপ্লিট হয়ে জেনারেল রিজার্ভ যাবো। দেখ জেনারেল রিজার্ভটা কত বলেছি? 45,000 টাকা। আমি কি বলেছিলাম? জেনারেল রিজার্ভ সবসময় লাইব্রেরি সাইডে দেবে। এইগুলো যখন পরীক্ষা হলে কি না হাতাবি না, না অনেকে হাতায় কোথায় থাকে কোথায় থাকে। জেনারেল রিজার্ভ লাইব্রেরি সাইডেই থাকে। জেনারেল রিজার্ভ সবসময় লাইব্রেরি সাইডে থাকে। জেনারেল রিজার্ভ কাদের মধ্যে ভাগ করতে হয় টাকাটা? পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়। তা পার্টনার ভাব, এটা তো নিশ্চয়ই পার্টনারের ফান্ড না, এটাও পার্টনারের ফান্ড না। পার্টনারের ঘর কোনটা? এটা। তাহলে পার্টনাররা পেলে পার্টনারদের কি হয়? ক্যাপিটাল বাড়ে না কমে? তাহলে কোন দিক লিখবো? জেনারেল রিজার্ভ এই দিক লিখবো না এই দিক লিখবো? এই দিক লিখবো। কিন্তু প্রথমে একটা লাইন ছেড়ে দিই। কেন স্যার একটা লাইন ছাড়বো? ক্যাপিটালের ব্যালেন্সটা দেয়, ওটা পরে লিখবো। এক লাইন ছেড়ে নিই। এক লাইন ছেড়ে কি লিখবো? বাই জেনারেল রিজার্ভ। কোন রেশিওতে ভাগ করবো? পুরনো না নতুন? পুরনো। 3:2:1। আচ্ছা বল কত টাকা বেরিয়েছিল তখন আমাদের? 22,500 বেরিয়েছিল। 22,500, 22,500, 15,000, 7,500। ক্লিয়ার? খুব আস্তে আস্তে অঙ্কটা করছি, কিন্তু ব্যাপারটা বোঝ। মানে এর পরবর্তী আমি কি বলছি, আগামী 1.5-2 মাস এইগুলোই করতে হবে। আজ ভালো করে বুঝে নেই, অঙ্ক যাতে ফিউচারে যাতে প্রবলেম না হয়। আচ্ছা হয়ে গেল জেনারেল। তারপরে কি লেখা ছিল? সবাই সবার বইয়ের দিকে তাকিয়ে বল কি লেখা ছিল এরপরে? ক্যাপিটাল। তা বল ক্যাপিটাল কোনটা? এটা এখানে ক্যাপিটাল আসবে নাকি এখানে আসবে নাকি এখানে আসবে? কোথায় আসবে? ক্যাপিটাল। আর একটা জিনিস আমি এটা আগে অনেকবার বলেছি, ক্লাস 2 এর শুরু থেকেই বলেছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি ব্যালেন্স হয় বলতে? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স ভাই, ডেবিট ব্যালেন্স তো ডেবিট তো এই দিক, ক্রেডিট এই দিক। তাহলে ক্যাপিটাল তো ক্রেডিট ব্যালেন্স হয়, কোন দিকে লিখবো? আমি এই দিকে লিখবো না এই দিকে লিখবো? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে। তাহলে কি লিখবো? বাই, যেহেতু ব্যালেন্স বলেছে তাই বাই ব্যালেন্স লিখবো, থাকি না? বাই ব্যালেন্স, লাইক বাই ব্যালেন্স বিডি। এখন বলি স্যার বিডি কেন হয়? বছরের শুরুর ব্যালেন্স হলে তখন তাকে বিডি ব্যালেন্স, ঠিক আছে তো? তো দেখ কত, আমি কিন্তু দেখ প্রতিটা লাইন ধরে ধরে বলছি কেন ডেবিট দিক হচ্ছে, কেন ক্রেডিট দিক হচ্ছে, কেন ব্যালেন্স, কেন বিডি সিডি, সব লাইন ধরে ধরে বলছি। লাইনগুলো ভালো করে শোন। পরবর্তী অঙ্কগুলো, এর পরবর্তী অঙ্কগুলো এত অ্যানালাইসিস করা যাবে না, ভালো করে শোন ব্যাপারটা কি বলছি। 1,20,000, 1,00,000 আর 80,000।
যদি কিছু বুঝতে অসুবিধা হয় যখনই বাড়িতে অঙ্ক করবি, যদি ভুলে যাস, এটা তো থাকবেই, খুলে বারবার করে দেখে নিবি, ঠিক আছে? যখনই যা অসুবিধা হয় দেখে নিবি। এইটা যে বেস লেভেলের অঙ্ক বলছি, বারবার বলছি বেস লেভেলের অঙ্ক। এই সমস্ত অঙ্ক যদি একবার যদি ভুল হয়, পরবর্তী অঙ্কগুলো ভুল হয়েই যাবে। তারপর দেখ, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড কমপ্লিট, এবার অ্যাসেট সাইডে চলে যা। দেখ কি বলছে অ্যাসেটে, প্রথমে কি বলছে, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি, কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট নেই। স্যার যদি অ্যাডজাস্টমেন্ট দিত তাহলে নিশ্চয়ই ওর সঙ্গে হয় প্লাস বা মাইনাস কিছু হতো, তা দেয়নি মানে কি, পুরো টাকাটা একবারে বসিয়ে দেবো। লেখ ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা বল, ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসে? অ্যাসেট বসিয়ে দে, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। এত ভাবনা চিন্তার কিছু নেই, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেটেই আছে, অ্যাসেটেই বসবে। ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশ কত টাকা বলেছেন? 8,000। তারপর ব্যাংক, ওরও কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, বল ব্যাংক কত টাকা আছে? হ্যাঁ 35,000। তারপর সানডি ডেটাস, লেখ অ্যাসেটে লেখ ডেটাস, অ্যাসেট সাইডে লেখ ডেটাস, ইনারে লিখবি কারণ এর অ্যাডজাস্টমেন্ট আছে ডেটাসে। 70,000 না ডেটাস? কি অ্যাডজাস্টমেন্ট আছে? স্যার প্রভিশন ফর ব্যাড ডেট বলে দিয়েছে, বা প্রভিশন ফর ডাউটফুল ডেট একই জিনিস, 5%। তো বল, এটা তো তোরা নিজেরাই জানিস, 11 ফাইনাল এখন করে এসেছিস, তাই না? তুই তো করেছিস তো এটা। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটাস থেকে কি করতি, প্লাস মাইনাস জানিস তো, করে দে, যেটা করছিস সেটা করে দে। মাইনাস করছি, তোরা মাইনাস করছি। আমার জায়গা নিয়ে আমি পিভিডি লিখলাম একবারে, ছোট করে লিখে দিলাম 3,500। তাহলে কত হচ্ছে? 66,500 না? আচ্ছা দেখেন এদিক টাকা, অ্যাসেট কমে গেছে, প্রফিট না লস? অ্যাসেট কমে গেছে, প্রফিট না লস? লস। লস তো কোন দিক বলবে? লস হলে কোন দিক বলবে? বোর্ডের দিকে তাকা না, তুই বলতে পারবি লস কোন দিক? লস এখানে লিখবো টু ডেটাস, কত টাকা? 3,500। আচ্ছা আরেকটা জিনিস অনেকে ভুল করে, আমি দেখেছি যে এই ভুলটা করে, সেই ভুলটা বলে দিচ্ছি কি করে অনেক স্টুডেন্ট কি ভুল করে। এই যে এটা থেকে এটা বাদ দিয়ে 66,500 হলো, তো অনেকে ভুল করে 66,500 এখানে বসে। আমি বারবার বলেছি এই ভুলটা অনেকে করে, প্রচুর ভুল করে, মানে আমি এরকম অনেক খাতা দেখেছি এই ভুলটা করে। কিন্তু প্রথম লাস্টের দিকে ভুল না করলেও প্রথম দিকে এই ভুলগুলো হয়, তারপর যখন শিখে যায় তারপর আর ভুলগুলো হয় না। আমাকে এখানে রিভ্যালুয়েশনে কোন আইটেমগুলো আসে জানিস তো? ওই যত টাকা প্লাস হয় বা যত টাকা মাইনাস হয়। কি বললাম বোঝা গেল? রিভ্যালুয়েশনে কোন আইটেমটা আসবে? যত টাকা প্লাস হয় বা যত টাকা মাইনাস হয়। বুঝতে পারছিস কি বললাম? তার মানে কিন্তু এটা কিন্তু ভুল করে লিখবি না। আরে এটা তো এখন ভ্যালু হয়েছে, রিভ্যালুয়েশন মানে কত টাকা বাড়লো বা কত টাকা কমলো, বোঝা যাচ্ছে? তারপর বলেছে স্টক, স্টকের অ্যাডজাস্টমেন্ট ছিল রে, স্টক অ্যাসেটে লিখলাম কত টাকা ছিল স্টক? 85,000। স্টক 10% কমে গেছে, কমে গেছে মানে মাইনাস। আচ্ছা কমে গেছে ইংলিশে কি বলি বলতো, কি বলা যায়? রিডিউস। লিখেই দিয়েছে, তোমার বলার কি আছে, কোশ্চেনেই লিখে দিয়েছে রিডিউস, লিখে দে রিডিউস। 10% এর 5,000 টাকা, 50 থেকে 5 বাদ দিয়ে 45,000 টাকা। তো বল আচ্ছা কত টাকা কমলো? 5 কমেছে না 45 কমেছে? 5 কমেছে। তাহলে 5 কমেছে মানে স্টক অ্যাসেট কমে গেছে মানে লস। তাহলে লস তো জানিস কোথায় বসবে? ডেবিটেড টু স্টক 5,000 টাকা। হলো? তারপর বলেছে কি, স্টকের পর বলেছে ফার্নিচার 30,000 টাকা। এই নারী কোথায়? স্টকের পর ফার্নিচার আছে। আমি সিরিয়ালি বলছি, মানে ব্যালেন্স শিট থেকে বলছি। ফার্নিচার কত বললাম? 30,000। আচ্ছা ফার্নিচার কি বলেছে, বেড়েছে না কমেছে? ফার্নিচার বেড়েছে। ফার্নিচার 30 ছিল, এখন বলেছে রিভ্যালু বলেছে 35,000। দেখ আবার এই ভুলটা অনেকে করে। এই রিভ্যালু মানে জানিস, রিভ্যালু মানে কি? রিভ্যালু মানে কি? রি মানে কি? পুনরায় ভ্যালু হয়েছে। 30 ছিল 35 হয়েছে, তাহলে বল 30 ভাগ কি হয়েছে? বেড়েছে না কমেছে? 5 বেড়েছে, 5 বেড়েছে। আচ্ছা বেড়েছে ইংলিশে কি বলবো এটাকে? হ্যাঁ বল। ও অনেক কঠিন ওয়ার্ড, আমি লিখতে হবে না। ইনক্রিজ, আরে লেখা তো যায়, বেড়ে যাওয়া তো অনেক আছে। এনহ্যান্স মানেও বেড়ে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, আবার হচ্ছে তোর অ্যাপ্রিসিয়েট মানেও বেড়ে যাওয়া। তুই ইনক্রিজটাই লেখ না, তুই ম্যাক্সিমাম ইনক্রিজই লেখা থাকে, তুই ইনক্রিজই লেখ। তাহলে ইনক্রিজ, বুঝতে পারছিস তো? 30 এর সঙ্গে 5 যোগ করে 35,000 হলো। এই অঙ্ক যদি ভালো করে বুঝিয়ে আমি বলছি মানে 80% কাজ শিখে গেছিস, মানে পার্টনারশিপ 80% শিখে গেছিস। আজকে যে অঙ্ক পুরো মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে ভাবি 80% অঙ্ক শিখে গেছিস।
আর 20% ওই অ্যাডমিশনে যখন যাবি, রিটায়ারমেন্টে যখন যাবি তখন শিখবি। বাকি 20%, 80% কাজ এটাই হচ্ছে 80% কাজ। তাহলে বোঝা গেল তো? অ্যাসেট বেড়ে গেছে মানে আমার লাভ হয়েছে, লাভ। তো বল লাভ কোন দিক হবে? ক্রেডিট দিকে লিখবো বাই ফার্নিচার 5000 টাকা। তারপর বলছে কি আমাদের প্ল্যান্ট এন্ড মেশিনারি 84,000 টাকা। ফার্নিচার হলো, তারপর কি ছিল বলতো? ফার্নিচারের পর প্ল্যান্ট এন্ড মেশিনারি না, প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 84,000, ঠিক আছে? প্ল্যান্ট এন্ড মেশিনারি 84,000। অ্যাডজাস্টমেন্টটা বলতো কি বলেছিল? অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বেড়েছিল না কমেছিল? কি বলেছিল? বলেছিল প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, বেড়ে গেছিল 10%। তাহলে আমি এখানে অ্যাপ্রিসিয়েট লেখার জায়গা নেই, ছোট করে ইনক্রিজ লিখে দিচ্ছি 10%। 10% তো 8,400, 92,400 হচ্ছে। তাহলে কি হচ্ছে? প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাসেট, বুঝতেই পারছি অ্যাসেট বেড়ে গেছে মানে প্রফিট। বসিয়ে 8,400 বাই প্ল্যান্ট এন্ড মেশিনারি। আর কি আছে? বিল্ডিং না, বিল্ডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট 5% ডেপ্রিসিয়েশন, মানে 1,20,000 টাকা ছিল, 5% কমে গেছে ডেপ্রিসিয়েশন, মানে 6,000 টাকা, তাই তো? কত হচ্ছে? 1,14,000 টাকা, মানে লস বলতে পারি তো, ডাইরেক্ট বলতে পারি এটা লস। কি রে, অ্যাসেট কমে গেছে মানে লসই হয়েছে। তাহলে এখানে লিখবো কি? টু বিল্ডিং কত টাকা? 6,000 টাকা। আরো বাকি আছে, এখন শেষ হয়নি কিন্তু অঙ্ক। এখানে বলেছিল ইলেকট্রিক বিল 500 টাকা পেমেন্ট করি, মানে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল। আচ্ছা, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কি অ্যাসেট না লাইবিলিটি? তাহলে কোন দিক বসাবো? এটা লাইবিলিটি সাইড। এটা অনেকে ভুল করে, কেন খেয়াল করে না। কারণ কি? প্রথমে ব্যালেন্স আমরা যেমন কি করছিলাম, ক্রেডিটার ছিল কমালা, কিন্তু আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কি লাইবিলিটি সাইড অলরেডি ছিল না, ওটা আমার অনেকে খেয়াল করে না, এই জন্য ভুল করার সম্ভাবনা থাকে বেশি। কি বললাম বুঝতে পারলি তো? এই জিনিসগুলো দেখবি। আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কত টাকা বললাম? 500 টাকা। ডবল পোস্টিং তো করতেই হবে। তাহলে লাইবিলিটি বাড়ছে মানে আমার লস। লিখে দিই, এখানে লিখে দিই একটু আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল 500 টাকা। নেক্সট কি বলেছে? স্যার ওই ইনভেস্টমেন্ট 2,200 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল, বইতে রেকর্ড করা হয়নি, রেকর্ড করতে হবে। আচ্ছা, যদি রেকর্ড করি তাহলে কোন দিক লিখবো? বল, এতগুলোর মধ্যে কোথায় লেখা হচ্ছে ইনভেস্টমেন্টটা? অ্যাসেটে। ইনভেস্টমেন্ট অ্যাসেট, চিন্তা ভাবনা করার কি আছে? অ্যাসেটে লেখা ইনভেস্টমেন্ট 2,200, তাই তো? তাহলে বল অ্যাসেট বাড়ছে মানে প্রফিট, কোন দিক লিখবো? এখানে লিখবো এইটা লিখবো বাই ইনভেস্টমেন্ট। এবার বল, তোরা বললি অঙ্কের অ্যানসার মিলছে না, এবার মেলা, যদি না মেলে তারপর আমাকে বলবি, ঠিক আছে তো? মোটামুটি শেষ এত অবধি। পোস্টিং তো আমি আর চোখে পড়ছি না, কিছু আছে বলে। প্রথমে কোথায় স্যার কোনটা আগে মেলাবো? কি মনে হয় কোনটা আগে মেলানো? বলতে কোনটা আগে মেলানো? রিভ্যালুয়েশন। প্রথমে এটা মেলাবো, তারপর এটা মেলাবো, তারপর ওটা, মানে সিরিয়ালি মেলাতে হবে, ঠিক আছে তো? তাহলে জেনারেলি স্যার কোন দিক আগে যোগ করবো? ডেবিট দিক না ক্রেডিট দিক? জেনারেলি তুই বিজনেস থেকে প্রফিট এক্সপেক্ট করবি না লস এক্সপেক্ট করবি? বল, প্রফিট। তাহলে প্রফিট যদি এক্সপেক্ট করি সবসময় ক্রেডিট দিকে বেশি হবে, ঠিক আছে? 99% অঙ্কে ক্রেডিট দিকে বেশি হবে। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক ডেবিট দিকেও বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে ক্রেডিট দিকটা যোগ কর আগে। 6,500, 8,500, 8,700 আর 400 হচ্ছে 9,100, 17,100 না? 17,100। এটা এবার এখানে লিখলাম 17,100। 17,100 থেকে তিনটে বাদ দে, চারটে বাদ দে, কত হচ্ছে? না, বাদ দিয়ে কত হচ্ছে? 2,100। অর্থাৎ প্রফিট হয়ে গেল আমাদের 2,100। এটা কি লিখবো? আচ্ছা, এই 2,100 কারা পাবে? পার্টনার। পার্টনারটা পাবে। লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল। হয়ে গেল, টু পার্টনার্স ক্যাপিটাল লিখে দে। টু পার্টনার্স ক্যাপিটাল। এ বি সি। বল রেশিও কি ছিল? 3:1, 3-এর 6, 2-এর 6, 1-এর 6।
কত কত হয়ে গেল 1050 প্রথমটা, হ্যাঁ তারপর তারপর 700 700 আর 350। আচ্ছা আমার না জায়গা নেই, তোর এখানে একটা কথা লিখবি, এখানটা ব্র্যাকেটে লিখবি, আমার জায়গা নেই, যে জায়গা থাকে তাহলে লিখবি। তো এই রিভ্যালুয়েশন থেকে তোর প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট। তাহলে ব্র্যাকেটে কি লিখবো বল? প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন। ব্র্যাকেটে লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন। যেহেতু প্রফিট হয়েছে তাহলে জায়গা থাকলে লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন, জায়গা না থাকলে লেখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট বলা যায়। তাহলে ভাব এখানে কি লেখা আছে? টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে এই টাকাটা আমার পার্টনার্স ক্যাপিটালে আসবে, কোন দিকে আসবে? ভাব এই দিকে টু দিকে আছে, রিভ্যালুয়েশনের ডেবিটে আছে, টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটালে এই দিকে বসবে বাই রিভ্যালুয়েশন। লিখে দাও। কত কত টাকা? 1050, 700, 350। অঙ্ক তো শেষ, অঙ্ক তো শেষ। তাই এর পরবর্তী ধর অঙ্ক, এই অঙ্ক কঠিন হতে পারে, জানিস কি কি আইটেম থাকলে কঠিন হবে? গুডউইলের ট্রিটমেন্টটাই নিয়ে নেয়, হয়তো এরপরে অন্য একটা অঙ্ক করবি, গুডউইলের ট্রিটমেন্ট পাবি, তখন আর তো বাড়বে। এই তো তখন আর কিছু নেই, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এরকম টাইপেরই অঙ্ক এক্সামে আসে। তাহলে কত হচ্ছে? 1,20,000 যোগ 22,500 যোগ 1050 কত হচ্ছে বল? কত হচ্ছে বল? 550, 1,43,550। তারপর একটা 1,15,700, তাই তো? তারপর একটা 80 আর 7 মানে 87,500, 87,800 বলছে। এটা কি হলো? এটা ব্যালেন্স হয়ে গেল, লেফট টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে লাইব্রেরি সাইজ লিখবো ক্যাপিটাল, এই ক্যাপিটালটা লিখবো, এর ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। এর কত? 1,43,550, বি 1,15,700, সি হচ্ছে 87,850। কর টোটাল কর। তিন লাখ 47,100। টোটাল করে দাও, অবশ্যই। টোটাল করে বলতে কত হচ্ছে? আমার ক্যালকুলেটর নেই, কাছে ক্যালকুলেটর। 50,500 প্লাস 500 মানে 51,000 প্লাস 3,47,100, 3,98,100 হচ্ছে। হ্যাঁ, লাইবিলিটি সাইড মিলে গেছে। অ্যাসেট সাইড 8,000 যোগ 35,000 যোগ 64,500 যোগ 45,000 যোগ 35,000 যোগ 92,400 যোগ 1,14,000 যোগ 2,200 কত হচ্ছে? 3,98,000 মিলে গেল। ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে বল কি বললি? ছিল না অঙ্কটা বোঝা গেল তো? দেখ কোনো ডাউট আছে অঙ্কটায়? অঙ্কটায় কোনো সমস্যা আছে? এই তো বলতে অসুবিধা কোথাও? বল, বলছিলি এসে তো বললি বুঝতে পারছি না অঙ্ক। হ্যাঁ, সে যেই বুকই কর, যেই বুক, রেড বুক কর, গ্রিন বুক কর, ইয়েলো বুক কর, সেটা ব্যাপার না। ব্যাপারটা অঙ্ক বুঝতে পারছিস না, সেটা মেইন ব্যাপার। অঙ্ক বুঝতে পারছিস, বাড়িতে অঙ্কটা দেখ, বাড়িতে ভালো করে কোথায় কি অসুবিধা হচ্ছে।